আমরা এই দেশে আমাদের স্টেক আছে বলে আমরা মনে করি না। ওন করি চুরি করার জন্য, আমার দেশ বলে আসি, আমি চুরি করতে আসি, আমি টাকা নিয়ে যাই এখান থেকে। শেখ মুজিব সাহেবের হার্নিয়া or appendicitis, it's a very simple operation. He decided to go to London. আপনি আমার পিজিকে ট্রাস্ট করলেন না। সো এই যে ন্যাশনাল সিস্টেমকে ট্রাস্ট না করা, তাহলে আপনি ন্যাশনাল সিস্টেম ডেভেলপ করবেন কেন? সাউথ কোরিয়া ইন দি 60s, আর্লি 60s ওয়াজ দি পুয়ারেস্ট কান্ট্রি অন আর্থ। বাংলাদেশ তার চেয়ে বেটার ছিল। 71-এ তারা জয়েন করতে পারতো এলডিসিতে। 70-তে তারা মেজর কতগুলি সিদ্ধান্ত নিয়েছে ইনস্টিড অফ গোয়িং ইনটু এলডিসি মেজর। বাই 1996 দে বিকেম ফুললি ডেভেলপড কান্ট্রি, মেম্বার অফ দ্য ওইসিডি। আমার পলিসি অটোনমি নাই। আমি আমার এখানে ন্যাশনাল লজিস্টিক পলিসি করে দেয় এডিবি, এনার্জি সিকিউরিটি পলিসি করে দেয় জাইকা। হোয়াই আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি উইদিন দি ব্যুরোক্রেসি, ইন্টারনাল ক্যাপাসিটি। শুধু দর্শক, আজকে আমাদের স্ট্রিম টকে একজন বিশেষ অতিথি আমন্ত্রিত হয়ে এসেছেন। তিনি হচ্ছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, প্রফেসর এমেরিটাস। আমাদের অন্তর্বর্তী শাসনামলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন নয়, অল্প কিছুদিন। কিন্তু ওই সময়ে বিভিন্ন উপলক্ষে আমরা তার বক্তব্য শুনেছি, তার সাক্ষাৎকার দেখেছি, এবং এখনও তিনি আমরা আহ্বান করলে আসেন, কথা বলেন। তো আমরা আজকে ওই সময়ে তার অভিজ্ঞতা, শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতির যে গতি প্রকৃতি, এ বিষয়ে একজন অধ্যাপক হিসেবে তার যে মূল্যায়ন সামনের দিকে তাকিয়ে, সে বিষয়ে কিছু আলাপচারিতায় যেতে চাইব। আপনারা থাকুন আমাদের সঙ্গে। স্যার, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিতে গিয়ে আমি নিশ্চয়ই ভুল করিনি? না, ভুল করেননি, অবশ্যই ভুল করেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি তো মানে অধ্যাপনার পাশাপাশি জাতিসংঘেও কাজ করেছেন, জি, আমরা যতদূর জানি। তো আমরা যদি শুরু করি আলাপটা, যে আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে একটা মানে এ নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু আপনি এটার সপক্ষে ছিলেন বলে আমি যতদূর ফলো করেছি, যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া উচিত। আমরা তো মানদণ্ড মানে পার করেছি, উত্তীর্ণ হয়েছি। কিন্তু এই সরকার আবার 3 বছর সময় চাইছে। তো এই বিষয়ে আপনি যদি একটু আমাদের আলোকিত করেন। দেখুন, এই যে এলডিসি ক্যাটাগরিটা যখন ক্রিয়েট করা হয় 1971-এ, যেহেতু আমি ইউএনএ কাজ করেছি, আমার সুযোগ হয়েছে জিনিসগুলির ব্যাকগ্রাউন্ড বোঝার, কারণ আমাকে ডিল করতে হয়েছে এগুলি। আমি যখন এসক্যাপে ইকোনমিক ডিভিশনের চিফ ছিলাম, আমার একটা সেকশনই ছিল কান্ট্রিজ উইথ স্পেশাল নিডস, CSN উইথ স্পেশাল নিডস। এবং এই স্পেশাল নিডসের মধ্যে কান্ট্রিগুলি যেগুলো ছিল, 3 প্রকার কান্ট্রি ছিল। একটা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, মোস্টলি ভুটান এরা, আর হচ্ছে এলডিসিস। একই কান্ট্রি ল্যান্ডলকও হতে পারে, আবার এলডিসিও হতে পারে, যেমন ভুটান, নেপাল, ওরা আফগানিস্তান, ওরা এলডিসি, অ্যাট দি সেম টাইম ওরা ল্যান্ডলকড। আর এটা হচ্ছে এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে এই যে স্মল আইল্যান্ড স্টেটস, প্যাসিফিকের স্মল কান্ট্রি আছে এগুলি। আরেক প্রকার হচ্ছে আপনার এই যে কান্ট্রিজ ইন ট্রানজিশন, যেগুলি সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলি, যেগুলি এই সোশ্যালিস্ট সিস্টেম থেকে মার্কেট ইকোনমি, এই কান্ট্রিগুলিকে মানে তাদের পলিসি, তাদের বিভিন্ন ইয়েতে সাহায্য করা, উপদেশ দেওয়া, কি করা উচিত কি করা উচিত না, এই জিনিসগুলি নিয়ে আমি ডিল করেছি। করতে গিয়ে যে জিনিসটা আমার উপলব্ধি হলো, যে আমাদের যে এলডিসি ক্যাটাগরিটি করা হলো উইথ গুড ইন্টেনশন, কিন্তু নট অল গুড ইন্টেনশনস এন্ড আপ উইথ গুড রেজাল্টস। আচ্ছা, মানে তার যে আপনি যে কোনো জিনিস, আপনি একটা ভালো কাজ করতে ইচ্ছা করে করলেন, কিন্তু দেখা গেল যে এটা সাইড এফেক্ট যেগুলো হয়েছে সেটা অনেক বেশি হতে পারে। ইভেন ডাক্তাররা যখন একটা ওষুধ দিচ্ছে, ভালো মন চিন্তা করে দেখা গেল যে তার
অ্যালার্জি হয়ে গেছে সাংঘাতিক, তখন ওটা বন্ধ করতে হয়। এই এলডিসি ওষুধটাতে সে অবস্থা হয়েছে। আমি আচ্ছা। কয়েকটা উদাহরণ দেবো আপনাকে। জাম্বিয়া এবং এই যে তখন তো রোডেশিয়া ছিল, ওটা আমাদের জিম্বাবুয়ে, রাফলি ওরা নেবারিং কান্ট্রি, রাফলি সিমিলার, বহুত আর ল্যান্ডলক, এবং আপনার মোটামুটি ওদের ইকোনমিক এবং একই রকম। তো জাম্বিয়া ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট কান্ট্রিজ অন দি লিস্ট, 71-এ ওরা এলডিসি। তখন জিম্বাবুয়ে ছিল রোডেশিয়া ওয়াজ এ কলোনি, অ্যান্ড ওরা তখন ওদের হাই ইনকাম লেভেলও ছিল হোয়াইটদের আন্ডারে, ওরা এটাতে জয়েন করে নাই এবং ওইভাবেই আজ চলছে। 2006 সালে, এর মধ্যে তো জিম্বাবুয়ের ইকোনমিক কন্ডিশন খারাপ হতে হতে 2006 সালে আপনার ইউএন থেকে অফার করা হলো জিম্বাবুয়েকে যে আপনারা এলডিসির সুযোগ নিতে পারেন। মুগাবে তখন বললেন যে আমি এই অসম্মানের মালা গলায় দেব না। আচ্ছা। এবং এখন জিম্বাবুয়ের জিডিপি পার ক্যাপিটা ইজ রাফলি টুয়াইস দি জাম্বিয়ার্স। জাম্বিয়া আজকে কত বছর, 71 থেকে। জি। একটা এক্সাম্পল দিলাম ওখান থেকে, আর এখান থেকে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের বিষয়ে একটু যদি এই পাড়া থেকে একটা এক্সাম্পল দিই। আমি ওখান থেকে শুরু করলাম, ঠিক আছে। এই পাড়া থেকে একটা, যে সেটা হচ্ছে 1975 বাংলাদেশ জয়েন করলো। তখন বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা ছিল রাফলি অ্যাবাউট 2330 মার্কিন ডলার। 75-এ ভিয়েতনাম স্বাধীন হয়েছে, 25 বছরের দীর্ঘ ডিভাস্টেটিং যুদ্ধের মধ্য থেকে, এবং তাদেরকে তখন রিইউনিফিকেশন করতে হচ্ছে ডিউরিং দি ওয়ার্স্ট ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট। কী হয়েছিল 70s-এ, আপনার যে আন্তর্জাতিক যে এই আমাদের যে অর্থনৈতিক গভর্নেন্স যে আর্কিটেকচার, যেটাকে আমরা ব্র্যাটন উডস সিস্টেম বলি, সেটা ভেঙে যায় 71, এটা ভেঙে যায়। আমরা আজ পর্যন্ত কিন্তু এটা রিপ্লেসমেন্ট পাইনি, যে জন্য এখন দেখেন এত ক্রাইসিস হওয়ার কারণ হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। ওয়ান অফ দ্য ফ্যাক্টরস হচ্ছে আমরা এখন নন সিস্টেমে আছি। আচ্ছা, পরে এক্সপ্লেন করবো সেটা প্রয়োজন হলে। প্লাস স্ট্যাগফ্লেশনের কাহিনী শুনেছেন। তো এই অবস্থায় তাদের এর মধ্যে আবার তাদের সাথে আইডিওলজিক্যাল ডিফারেন্স হয়ে গেল। তাদের যে দীর্ঘদিনের যারা তাদের বন্ধু ছিল চায়না, তার সাথে তারা ক্যাম্বোডিয়াকে নিয়ে তারা যুদ্ধে গেল 79-এ আর 79-এ তারা যুদ্ধে গেল। তারা তখন তাদের জিডিপি ছিল পার ক্যাপিটা ছিল রাফলি অ্যাবাউট 82 কি 85 ডলার। তো তারা তো এলডিসি জয়েন করতে পারতো, তারা করেনি। ইনস্টেড দে চোজ এ পাথ অফ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট। আচ্ছা, নিজেদের পায়ে তারা। আজকে ভিয়েতনাম আপার মিডল ইনকাম কান্ট্রি, আমরা এখনও মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি মাত্র। তাহলে আপনি এলডিসিতে থেকে যে সাইড এফেক্টগুলি যেটা হয়েছে আমাদের এখানে, এখন আমি মানে ইন হাইন্ডসাইট বলছি, ব্যাপারটা বুঝেছেন? আরেকটা এক্সাম্পল দিই, এটা দিয়ে আমি শেষ করব। এই এলডিসির ব্যাপারটা খুব, যেহেতু এটা খুব সেন্সিটিভ। সাউথ কোরিয়া in the 60s, early 60s was the poorest country on earth. Not one of the poor countries, was the poorest country in the world. বাংলাদেশ তার চেয়ে বেটার ছিল, মানে পুয়ারেস্ট তো না, পুয়ার ছিল বাট নট দি পুয়ারেস্ট। 71-এ তারা জয়েন করতে পারতো এলডিসিতে বিকজ অফ দেয়ার কন্ডিশন, লিটল বেটার দেন 60s। তারা বাই দেন তারা নট দি পুয়ারেস্ট বাট স্টিল কুড কোয়ালিফাই টু বিকাম দ্য এলডিসি। তারা 70-তে তারা মেজর কতগুলি সিদ্ধান্ত নিয়েছে ইনস্টিড অফ গোয়িং ইনটু দ্য এলডিসি মেজর। আমি ডিটেল যাচ্ছি না। 10 years time in 1980 they bid for Seoul Olympic
কারণ অলিম্পিকের 2 অলিম্পিক আগে ইয়ে করতে হয়। Nobody believed that a country like South Korea could hold Olympic. সেই জন্য তাদেরকে দেওয়া হলো, তো তোমাদেরকে দেওয়া হবে জাপানের সাথে মিলে করতে হবে। And in 1988 they successfully held Seoul Olympic. And by 1996 they became a developed country, fully developed country, a member of the OECD. আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে দুটো। দুটোই বলবো আমি, ইন্টারলিঙ্কড। তিনটেও বলতে পারেন সেটাকে, যেহেতু আপনি ইন্টারলিঙ্কটা বাদ দেন। মেইন দুটো বলেন। জি। একটা হচ্ছে আমাদের এলিট স্টেক। আমাদের যে এলিট আছে আমরা, ইনক্লুডিং মাইসেলফ, আমরা এই দেশে আমাদের স্টেক আছে বলে আমরা মনে করি না। দেশটাকে ওন করি না। দেশটাকে আমরা ওন করি চুরি করার জন্য। আচ্ছা। ওন করি না বলতে হবে না, এটা আমরা আসি এখানে, আমি চুরি করতে আসি, আমার দেশ বলে আসি, আমি চুরি করতে আসি, আমি টাকা নিয়ে যাই এখান থেকে। এটা সুবিধাজনক জায়গা। সুবিধাজনক জায়গা। আমি শব্দটা আমি করা শব্দ ইউজ করলাম, সরি টু ইউজ দ্যাট। উই কাম হিয়ার টু প্লান্ডার। এটা আমরা মনে করি যে এখানে, আমি একটা এক্সাম্পল দিই, এটা হিস্টোরিক্যাল কারণ আছে। 1970 আমরা বলতে স্যার, আপনি কি রাজনীতিবিদ থেকে? না, এই সবাই শিক্ষক, মানে এলিট ক্লাস, মানে পেশাজীবী উচ্চ পর্যায়ে সব যাও সবাই, এটা শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা কমন মানসিকতা। না, হ্যাঁ, কমন মানসিকতা। এইটা এক্সক্লুডস আপনার সাধারণ লোক, মানে শ্রমিক, কৃষক, সাধারণ, হ্যাঁ, ওরাও যাচ্ছে বিদেশে অ্যাজ এ ওয়ার্কার, সেটা ডিফারেন্ট। তারা তো পাঠাচ্ছে। হ্যাঁ, ওটা ডিফারেন্ট। আমি বলছি যে আমাদের মন মানসিকতা, আমরা মনে করি যে এই দেশে আমরা থাকবো না, আমার ছেলে মেয়েকে বাইরে পাঠিয়ে দিতে হবে, ইভেন্চুয়ালি আমিও চলে যাব, সেটেল করবো ওখানে। আমাদের বেগম পাড়ার কাহিনী জানেন, এরকম প্রচুর হয়েছে। বাট হাউ ডিড ইট স্টার্ট হিস্টোরিক্যালি? আপনি যখন শেখ মুজিব সাহেবের একটা সিম্পল আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হবে, হার্নিয়া অপারেশন বোধহয় নাকি, হার্নিয়া অর অ্যাপেন্ডিসাইটিস, ইটস এ ভেরি সিম্পল অপারেশন, অ্যান্ড হি ডিসাইডেড টু গো টু লন্ডন। আপনি আমার পিজিকে ট্রাস্ট করলেন না। সো এই যে ন্যাশনাল সিস্টেমকে ট্রাস্ট না করা, তাহলে আপনি ন্যাশনাল সিস্টেম ডেভেলপ করবেন কেন? এখনো দেখা যায় সাধারণ রোগ পরীক্ষার জন্য সিঙ্গাপুর যেতে হবে, সর্দি কাশির জন্য যাচ্ছেন আপনি। হ্যাঁ, এতে তো বিদেশের টাকা খরচা হচ্ছে, এটা বাদ দেন, কি সিগন্যালিংটা দেখতে হবে। সিগন্যালিং বিজেপি, আপনি দেখেন থাইল্যান্ডের যে এই পূর্ববর্তী রাজা, উনি তো ইংরেজি শিক্ষিত, বিদেশে ইউরোপিয়ান স্টাইলে চলতেন। উনি যেদিন থেকে রাজা হলেন, উনি জীবনে একবারও কিন্তু বিদেশে যাননি। হি বিল্ড দি ন্যাশনাল সিস্টেম। সুহার্তো, দিস আর অল করাপ্ট পিপল, কিন্তু সুহার্তো ইজ এক্সট্রিমলি করাপ্ট। তো আমি বলছি না করাপশন ভালো, বাট আমি বলছি ডেসপাইট দ্যাট উনি বিদেশ সফরে গেলেন একবার, অস্ট্রেলিয়াতে গেলেন, তাও একটা কনফারেন্সে, অ্যান্ড হি ডিডন্ট। মালয়েশিয়ার মাহাথির সাহেব, ওনার যখন হার্টের সমস্যা হলো, উনি বললেন আগে আমি এখানে বিল করি, এর মধ্যে আমি মরে গেলে মরে যাব, কিন্তু চিকিৎসা এখানে, আমার চিকিৎসা এখানে, আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি ফার্দার। এগুলো হচ্ছে সিগন্যালিং ইস্যু। তাহলে আমি এইটা, আর সেকেন্ড নাম আসেন রিলেটেড, সেটা হচ্ছে আমাদের যে এই ডিপেন্ডেন্স মেন্টালিটি। এই ডিপেন্ডেন্স মেন্টালিটি বলতে আমি বলবো না যে কি আপনি নিউমেরিক্যালি আমাদের কিন্তু বেশি এইড লাগে না, এখন লাগছে না, এখন লাগছে না। About 1% of our GDP is aid. It's very insignificant. কিন্তু আমি মানসিকভাবে মনে করছি আমি চলতে পারবো না। বিশেষ করে আমি দেখেন যেটা বলতে চাচ্ছি, আমার পলিসি অটোনমি নাই। আচ্ছা, আমি আমার এখানে ন্যাশনাল লজিস্টিক পলিসি করে দেয় এডিবি অথবা জাইকা, এটা এডিবি করেছে। আমার ন্যাশনাল এনার্জি সিকিউরিটি পলিসি করে দেয় জাইকা। হোয়াই আমি এটা আমার ইন্টারনাল ক্যাপাসিটি থাকবে না? হ্যাঁ, অবশ্যই জায়গা একটা আমাদের ন্যাশনাল কনসালটেন্ট দিয়ে করাচ্ছেন। আমার কাছে হোয়াই আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি উইদিন দি ব্যুরোক্রেসি, ইন্টারনাল ক্যাপাসিটি।
হ্যাঁ, আমি ইন্টারনাল ক্যাপাসিটি করতে পারি। স্যার এখানে একটা প্রশ্ন আসে, আপনি তো বছরখানেক একটা অন্তর্বর্তী সরকার, অনেকে বলে বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব পালন করেছেন। বিপ্লবী সরকার বলা ঠিক হবে না। না, বলে অনেকে, আমি সেটা রেফার করছি। তো আপনারা কি সচেষ্ট হয়েছিলেন যে এই সব বিষয় অ্যাড্রেস করার জন্য, যেগুলো আপনি এখন বলছেন? আমি সচেষ্ট হয়েছিলাম। এই এক্সপেরিয়েন্সটা যদি একটু বলতেন। আমি পার্সোনালি করেছি, চেষ্টা করেছি, কিন্তু মুভিং দি ব্যুরোক্রেসি যারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট। এটার জন্য যে পলিটিক্যাল ফোর্স দরকার ছিল এদেরকে সেটা আনার আপনাদের ছিল জন্য, না। আমার ছিল না। আমার কোনো রাজনৈতিক দল নেই। এবং যে দলগুলো সাহায্য করতে পারতো, বুঝতে পারতো, আমাদের আনফর্চুনেটলি আমাদের এখনও এই যে বললাম ইলিট ক্লাস, এর মধ্যে রাজনীতিবিদরাও আছেন, তাদের মধ্যে কিন্তু এটা। আমি সরকারে জয়েন করার আগে, বিপ্লবের পর আমি দেশে আসলাম, আমি এগুলি নিয়ে ক্যাম্পেইন করলাম, এই কতগুলি কথা নিয়ে। আমি I met almost all the upper level of the political parties লিডার্স। আমার কিছু যোগাযোগ ছিল, ছাত্র জীবনে আমি রাজনীতি করেছি সেই সূত্রে। কি রাজনীতি করেছেন যদি একটু বলতেন? কিন্তু আমি যদি একটু বলতেন স্যার, কি এটা আমি শেষ করি। আমাকে তারা বললো, তারা দেওয়ার প্রথম কথা, তাদের এটা আন্ডারস্ট্যান্ডিং করার মতো সময় ছিল না। they were not interested in listening, but তাদের মোর প্রায়োরিটি হচ্ছে আরেকদিকে, ইলেকশন whatever, and কয়েকজন আমাকে বললেন আমরা কি করে ওদের সমালোচনা করতে পারি, এই যে ডোনার কমিউনিটিকে, আমরা তো ওদেরকে নিড করবো, to don't want to go on the wrong side in their mind. আমি বুঝালাম অনেক কিছু। এই যে ধরুন, আমি কেন বলছি এটা, আমাদের এই যে স্বৈরাচারী সরকার বহু আগে পতন হতো যদি আমরা, তারা লাইফ লাইন না পাতো না এই যে ফরেন ডোনারদের, এবং তারা প্রেস করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের আপনি ওয়েবসাইট দেখেন, ওই সময় প্রেস আফটার প্রেস, যে বাংলাদেশের ডেভেলপমেন্ট মডেলকে তারা প্রেস করছে, হিউম্যান রাইটস অ্যাবিউজকে তারা কোনো পাত্তাই দেয়নি, করাপশনকে তারা জানে এই টাকাগুলি। ওয়ার্ল্ড ব্যাংক তো এখন বলছে যে দীর্ঘদিন ধরে তরুণদের কর্মসংস্থান হচ্ছে না। আপনি সেইটার ওয়ার্ল্ড ব্যাংক বলছে সেটা, কিন্তু আমার কথা হচ্ছে, আমি বলছি না, আমি বলছি আপনি যখন ওই যে IMF যখন লাস্টে যে আপনাকে লাইফ সাপোর্ট দিল, ওই লাইফ সাপোর্টে যে না দিত, লাইফ সাপোর্ট আপনি বলবেন, আপনি ওইটা $4.7 বিলিয়ন, আপনি ওইটাই তো লাইফ সাপোর্ট, এটাই হচ্ছে নামটাই তো হচ্ছে আপনার সাপোর্ট ফেসিলিটিস। আচ্ছা, মানে একটা আইসিইউর মতো লাইফ সাপোর্ট দেওয়া। আপনার এখনো তো সরকার চাচ্ছে নতুন একটা, আপনি লাইফ সাপোর্টে দেখতে চাচ্ছেন বারবারই। এই যে বললাম, এই যে মানসিকভাবে আমার দরকার নেই লাইফ সাপোর্টে থাকার, মানে কি আপনার যে টাকাটা আসে সেটাই আপনি যেখানে আপনি বলছেন যে এই সমস্ত আসতেছে বাজেট সাপোর্ট হিসাবে। দিস বাজেট সাপোর্ট ইজ এ সোর্স অফ কারাপশন বিকজ ইট হ্যাজ গট নো অ্যাকাউন্টেবিলিটি। আপনি বাজেট সাপোর্ট কি? আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো কাজে ব্যবহার করা যাবে। আচ্ছা, আপনি $400 মিলিয়ন একটা লোন ওয়ার্ল্ড ব্যাংক দেবে বাংলাদেশকে, আমি বলবো না কোন সেক্টরে, কারণ ইট উইল বি আইডেন্টিফাইড, এবং তার মধ্যে $6 মিলিয়ন আপনি অগ্রিম নেবেন টু ফাইন্ড আউট হোয়াট নিডস টু বি ডান। চিন্তা করেন, আপনি লোনটা নিচ্ছেন, আপনি নিজেও জানেন না কী করতে হবে, আপনাকে আবার এখানে $6 মিলিয়ন এক্সট্রা দিচ্ছে, হোয়াট নিডস টু বি ডান। এগুলি তো করাপশন না? এবং এগুলো কারা ঠিক করবে? ওদেরই কনসালটেন্ট ঠিক করবে, ওরে আবার ওটা দিয়ে এবং কনসালটেন্ট আমার একটু ন্যাশনাল হতে পারে, বাট দ্যাট পারসন তাদের কমিটমেন্ট, ও তো হি সার্ভাইভিং অন দিস মানি। আই এম সেইং ইন এনি ব্লান্ড ওয়ে, অনেকে অত অফেন্ডেড ফিল করবেন আমার কথা, বাট দিস আর দি রিয়ালিটি। আপনি সেখানে বিসিপি বলতেছি, আসেন আপনি এখন কোরিয়ার কথায় আসেন, যে কোরিয়া আপনার এই যে এইড ডিপেন্ডেন্স অন until 1978-79 Korea received as much US foreign aid as all of Africa. খেয়াল করেন, কোরিয়ান গভর্নমেন্ট বাঁচে না উইদাউট US aid। সেই কোরিয়া যখন পলিসি ডিসিশন আসে, সেখানে যেমন তখন অ্যাজ ইউ নো যে আপনার IMF ওরা মোর এমফেসিস দেয় অন ইনফ্লেশন কন্ট্রোল, ওরা কথা শুনে নেই। আপনি যদি এই যে কোরিয়ার
হাই গ্রোথ পিরিয়ডটা দেখেন, ওদের ইনফ্লেশন অন অ্যান অ্যাভারেজ 13% ছিল। মানে গ্রোথ হলে তো ইনফ্লেশন একটু না, বাড়বে। ওরা বললো যে আমার এই প্রথম অবস্থায় যে আজকে বলেন কর্মসংস্থান হচ্ছে না, জি গ্রোথ হলে তো কর্মসংস্থান হবে, গ্রোথ মানে তো চাকরি দিচ্ছেন আপনি, জি খেয়াল করেন। নিশ্চয়ই। ওরা আমেরিকার পলিসি সাজেশন নেয়নি, ওরা বলছে না আপনাদের টাকা নিতে পারে কিন্তু এই সিদ্ধান্ত আমাদের। এই যে পলিসি ইন্ডিপেন্ডেন্স, আমি মনিটারি পলিসি কি নেব? আমি নেবে সেটা আমার ব্যাপার। আচ্ছা আপনার 1966 or 60 1866 আমার একটু মনে নেই, আপনার কোরিয়া ডিসাইড করলো তারা পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, জি তাদের গাড়ি ঘোড়া নেই তেমন, তারা ডিসাইড করলো বুসান ওদের হচ্ছে মেইন পোর্ট সিটি এবং সাউল ওদের রাজধানী, 416 কিলোমিটার রাস্তা তারা এক্সপ্রেসওয়ে করবে। আজকে আমরা ঢাকা চিটংয়ে কোনো এক্সপ্রেসওয়ে নেই এবং লেস দেন 416 কিলোমিটার। তখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে তারা লোন চাইলো। ইনফ্যাক্ট আমাদের সেই অর্থে কোনো হাইওয়ে নাই, মানে যদি আমরা শর্তগুলো বিবেচনায় নিই। যে ক্রিটিক্যাল ডিসিশন, জি জি একটা হচ্ছে এটা বললাম আপনার যখন হলো ওরা সিদ্ধান্ত নিল, আপনি দিস আর অল ডকুমেন্টেড। তখনকার যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ওনার উনি এগুলো লিখেছেন এই ঘটনাগুলো, ওই সময়কার যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। বইটার নাম হচ্ছে যে আমি লিখে নিয়ে এসেছি যে ফ্রম ডেসপেয়ার টু হোপ, ইকোনমিক পলিসি মেকিং ইন কোরিয়া বিটুইন 1945 অ্যান্ড 1979। ইউ ক্যান গেট ইট, ওটা পাবেন। তো সেখানে উনি লিখেছেন এই ঘটনাগুলি। স্যার একটু উদাহরণ কমিয়ে বাংলাদেশে যদি আসতেন। না, এটা তো বাংলাদেশের সাথে লিঙ্ক, কারণ আপনি চিন্তা করেন ওরা বললো যে বাংলাদেশে ওরা তোমরা পারবে না, এটা তোমাদেরকে দেবো না। ওরা না দেওয়াতে অন্যরাও দেয়নি, কোরিয়া কী করলো, ওরা বলছে না আমরা আমাদের এটা করবোই। তখন তাদের যে জাপানের থেকে যারা যে রিপারেশন মানি পেলো, আপনি যদি হিস্ট্রি লেসন থেকে না করি, বাংলাদেশ তো শিখতে হবে এখান থেকে। আপনি ওরা করলো এই যে রিপারেশন মানিটা আমেরিকান ব্যাংকে ছিল, ওরা দে কল ব্যাক দ্যাট মানি, এটা বসে বসে কোনো লাভ হচ্ছে না, অ্যান্ড দে ইউজ দেয়ার আর্মি ইঞ্জিনিয়ারিং কোর যে আপনারা এই কাজটা করেন। 1967 they decided to go ahead, decision. 1968 they started the Communist Day project. By 1970 in 2 years they completed. এবং এই করতে গিয়ে তারা দে লার্ন হাউ টু ডু বিগ প্রজেক্টস। ভাগ্যের এমনই তাদের ভাগ্য, ওই সময় তখন মিডল ইস্টের সৌদি আরবে টাকা আসলো, তারা ইনভেস্টার করলো 1/3 প্রাইসে তারা ওখানে তারা বিট করলো, তারা দে বিকেম দি লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার ইন দ্য ওয়ার্ল্ড। এখন তো তারা বিভিন্ন দেশে প্রজেক্ট করছে বাস্তবায়ন। মানে এই যে একটা ডিসিশন। সিমিলারলি তারা যখন তারা ওই যে গার্মেন্টস থেকে সরে গিয়ে তারা হেভি ইন্ডাস্ট্রিতে যাওয়ার প্ল্যান করলো, এই যে ডাইভার্সিফিকেশন, এই যে বাংলাদেশে আজকে কোনো ডাইভার্সিফিকেশন হয়নি। আজকে আমার এই যে গার্মেন্টসের উপর আমি 85% অফ হ্যাঁ ডিপেন্ডেন্স, এটা বাড়তেই আছে। এটা 2018 সালে ছিল 60%। মানে ডাইভার্সিফাইড হওয়ার বদলে আমরা কনসেন্ট্রেট করছি ওখানে। আমার মার্কেটও ডাইভার্সিফাইড হয় নাই, প্রোডাক্টও হয় নাই, মার্কেটও হয় নাই, তাই না? তো সেখানে কোরিয়া যখন বললো, ওরা বললো যে তোমরা এরকম ইন্ডাস্ট্রির পলিসি করা এটা ঠিক না, এটাতে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট হবে, হ্যান হবে, ত্যান হবে, কিন্তু ওরা শুনে নেই। দে ওয়েন্ট অ্যাহেড। সেম উইথ ভিয়েতনামে আপনার এই 1997, 98, 1999 এই ঘটনা হলো, যখন ভিয়েতনাম থেকে তো ওয়ার্ল্ড ব্যাংক সব সরে গেছিলো, পরে ওরা আবার আসলো, ওরা দে অফার্ড মানি ফর রিফর্ম, ওরা রিজেক্ট করলো। দেন দে ইনক্রিজ, কেম ব্যাক, রিফর্ম। থার্ড টাইম ওদের যে তখন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টার ছিলেন, উনি বললেন, আমি লিখে নিয়ে আছি, ইউ ক্যানট বাই রিফর্ম উইথ মানি, নো ওয়ান ইজ গোয়িং টু বোম্বার্ড ভিয়েতনাম ইন্টু অ্যাক্টিং। এই যে পলিসি ইন্ডিপেন্ডেন্স, আমি আমার পথ নেব, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, এই জিনিসটা বাংলাদেশে নেই। আমার কোনো পলিসি ইন্ডিপেন্ডেন্স, আমি আপনাকে বললাম, উদাহরণ দিলাম। সিমিলারলি এই ইন্ডিপেন্ডেন্স শুধু ফরেনারদের কাছে না, আমার ভেস্টেড ইন্টারেস্টের কাছ তো নেই। আমার এখানে আমার পলিসি স্পেস, বাংলাদেশে কারা ভেস্টেড ইন্টারেস্ট? ইজ এ গার্মেন্ট সেক্টর। আমাদের সময়ে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে
16,500 কোটি টাকা তারা ভর্তুকি পেয়েছে। আইদার ইন হাফ ইজ অ্যাবাউট ইন দি ক্যাশ ফর্ম এবং আর হাফ ধরেন রিডিউস ট্যাক্স। এবং তারা যে ফেসিলিটিসগুলি পায় অন্য কোনো সেক্টরকে এই ফেসিলিটিস তারা দিতে দেয় না, তাই না? আজকে গার্মেন্ট সেক্টর লোন নেয় ব্যাংক থেকে টু পে দি ওয়ার্কার্স। বেসিক ইকোনমিক প্রিন্সিপাল হচ্ছে ইয়োর রেভিনিউ মাস্ট কাভার দি মূলধন থাকতে হবে, তাই না? তা আপনি যদি চলতি মূলধন চালাতে না পারেন, আপনি ভর্তুকি দিয়ে চালাবেন, ব্যাংকের লোন দিয়ে চালাবেন। সরকার তো একটা কর্মসূচি নিয়েছে যে 60,000 কোটি টাকার যাদের চলতি মূলধনের সমস্যা, যারা বসে পড়েছে। হ্যাঁ, তো বসে যারা পড়েছে, আপনি যে শিক ইন্ডাস্ট্রিকে আপনি এই টাকাটা যদি আপনি এখন মনে করেন আমাদের যে একটা কতগুলি উঠতে আছে, সেটা হচ্ছে ধরেন আমাদের শিপ বিল্ডিং, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, সম্ভাবনাময়, তারপরে আপনার লেদার, তারপরে আপনার ফার্মাসিউটিক্যাল, এগুলিকে আপনি দেন। স্যার, আপনার দায়িত্ব পালনকালে আমরা শুনেছিলাম যে এই আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করেছি, আমরা এগুলি রিফর্ম। এখানে আমাদের সমস্যা ছিল দুটো। একটা সময় পাননি, মানে সময় পাইনি একটা জিনিস ছিল, আর একটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট এই যে এটার এগেইনস্টে যে আমাদের এলডিসিতে যেতে হবে, যাব না, এটাকে ডিফেন্ড করতে হচ্ছে আমাদেরকে, যে না আপনাদের এটা যে এই যে ভেস্টেড ইন্টারেস্টের যে অ্যাটাক থ্রু ভেরিয়াস চ্যানেলস, ইনক্লুডিং মিডিয়া, হ্যাঁ, কারণ মিডিয়া তো ওদের কন্ট্রোল, ইনক্লুডিং মিডিয়া। আই হ্যাড দিস থিং, আমাকে মিডিয়ার সাথে আমাদের হয়েছে, ফোরাম হয়েছে, এখানে আমি গিয়েছি, উল্লেখ না করে ঘটনা বলবেন একটু? হ্যাঁ, বললাম তো, এগুলি সব জায়গায় হয়েছে। সর্বশেষ আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আমি সেমিনার করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ইকোনমিক রিপোর্টাররা হয়তো বুঝবে জিনিসগুলো, ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, আমি শুনেছি। তো এখন ধরেন আরেকটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এটা ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে আমার ব্যুরোক্রেসি, বিকজ তারা কার সাথে কাজ করে তারা বুঝতেছে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এখানে বললাম এই যে ন্যাশনাল স্টেক তো ওদেরও নাই। আপনার যে ফার্মাসিউটিক্যাল একটা এক্সাম্পল দিই আপনাকে, আপনি যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই যে কেমিক্যালগুলি যখন আপনি বিশেষ করে যেগুলি নার্কোটিক্স টাইপের জিনিস আছে, যেগুলি আপনি ইম্পোর্ট করেন, এইগুলিকে আগেকার আমলে অল্প মানুষ করতো, আপনি ম্যানুয়ালি এগুলি চেক করতেন, আপনি ঠিক জিনিস আনছেন কিনা, যেটুকু আনছেন সেটা ব্যবহার করেছেন কিনা, বাইরে আবার এটা কোনো কালোবাজারে বিক্রি করছেন কিনা। এখন টনে আসছে, বিকজ আমার ইন্ডাস্ট্রি বড় হয়েছে, এখন এভরিথিং কম্পিউটারাইজড। হ্যাঁ, এভরি বিটস ওরা এটা রেকর্ডেড হচ্ছে, আপনি কতটুকু ইউজ করছেন, কতটুকু ইউজ করছেন না। টু গেট দি ক্লিয়ারেন্স অফ দিস ইট টেক্স 7 to 8 months. ইজ ইট অ্যাকসেপ্টেবল? আমি রিলেভেন্ট অথরিটিগুলিকে ডাকলাম আমার অফিসে, যে আপনাদের কেন 7 থেকে 8 মাস লাগে? তো বলে, স্যার আমাকে এটা চেক করতে হবে, চেক করতে হবে, চেক করতে হবে। আমি আপনি এগুলি চেক করার পরে অ্যাট দি এন্ড হোয়াট ইজ দি পার্সেন্টেজ of people, cases you find that did not do the right thing? 2 to 3%. আমি বললাম যে এই যে এত কিছু করে আপনি 2 to 3% কেসকে ধরার জন্য আপনি 97% লোককে সাফার করাচ্ছেন, এটা তো হতে পারে না। দে হ্যাড নো আনসার। আমি তো, আপনি এটাকে রিস্ক বেসড সিস্টেম করেন, যে আপনি র্যান্ডমলি চেক করেন, যারা কখনো ধরা পড়ে নাই তাদেরকে আপনি অগ্রিম অনুমতি দিয়ে দেন, তাদেরকে মাঝে মধ্যে গিয়ে, এবং ইন্ডাস্ট্রি বলছে, ওদের সাথে আমরা একসাথে মিটিং করেছি, যে আপনি যে কোনো সময় এসে আমাদের এখানে চেক করবেন, আমাদের কম্পিউটার সব রেকর্ড আছে, এখন তার ম্যানুয়াল নাই। স্যার, অন্যান্য সেক্টরের কথা কি বলবেন? যে চামড়া খাত নিয়ে তো আমরা সাফার করছি, একই জিনিস, কোরবানির চামড়া নষ্ট হচ্ছে। তারপরে এটার জন্য আমরা চেষ্টা করলাম, এবং আমরা একটা কমিটি করলাম, সবাই এগ্রি করলো যে হ্যাঁ আমরা এটা দেখছি, আমরা এটা করব, সবাই এগ্রি করলো, সব পার্টি। আমি এসে খোঁজ নিলাম যে সেই। স্যার, নতুন সরকারের এই যে বাজেট, আমাদের তো নতুন অর্থবছর শুরু হলো, আপনি যদি আলোচনার শেষ দিকে একটু এই জায়গাটায় ফোকাস করতেন, যে কেমন হলো এই বাজেট? আপনার কি মনে হয়? আপনারাও তো বাজেট করেছেন, একটা পুরনো বাজেট বাস্তবায়ন করেছেন, আওয়ামী লীগে রেখে যাও, আরেকটা হচ্ছে নিজেদের দেওয়া বাজেট, তারপর বাজেট, এটার ধারাবাহিকতা নীতির ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে
মানে কতখানি কি দেখতে পাচ্ছেন আপনি যদি একটু বলতেন? হ্যাঁ জি, আমরা একটা কথা বলি, আমরা আওয়ামী লীগের বাজেট কিন্তু পুরোপুরি বাজেট ইমপ্লিমেন্ট করিনি, আমরা অনেক খাটসাট রিভাইজ করেছি, করেছি। অনেক রিভাইজ করেছি, সেটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে কি, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বাজেটের ডিটেলস একদম ইয়ে করি নেই, সেই জন্য আমি ব্রড পিকচারটা দেখেছি। আমি ব্রড পিকচার দেখে আমি মনে হয় আমার ওই খাত ওয়াইজ যাওয়ার, ওই যে শিক্ষা খাতে কত দিল, অমুক খাতে কত দিল, দিস আর ইরেলিভেন্ট। কারণ এগুলি খাতায় থাকবে, আমরা রেভিনিউ কোথায়? আপনার রেভিনিউ রেজের তো কোনো ইয়ে নেই। আপনি যে পরিমাণ ট্যাক্স কনসেশন দিয়েছেন, আবার এই যে বললাম ভেস্টেড ইন্টারেস্টের কাছে আপনি যখন বিকৃত হয়ে যান, আপনার যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রির পিক বডি বলতেছে এইটার মতো এই ধরনের এর চেয়ে বেশি ভালো বাজেট আর কখনো হয় নাই, দেন ইউ আন্ডারস্ট্যান্ড খুশি হাউ মাচ কনসেশন ইউ গেভ টু দেম। নট ব্যবসায়ীরা, নট অল ব্যবসায়ী, গার্মেন্ট ব্যবসায়ী। ওকে, সো তখন ইউ স্টার্ট সাসপেক্টিং। বললাম না, কেউ যদি আপনাকে খুব সুনাম করে, বুঝতে হবে যে আপনি কিছু একটা ভুল করছেন, তার সমালোচনা করবেন তো মানে বলছে নিশ্চয়ই তার কোনো ক্ষতি করে আছে। তো এরকমই যাই হোক, সেখানে আপনি এখানে আবার আপনি এইড নির্ভরশীল। আপনি তো স্যার মানে ট্যাক্স জিডিপি অনুপাত যে নেমে যাওয়া, এটা নিয়ে খুব কথা বলেছিলেন, আমরা শুনেছিলাম। জি, দেখুন এই যে আবার আসছে সে একই কথায় যে এই ডিপেন্ডেন্স আমাদের, যে আমার কাছে মনে হচ্ছে কাকতালীয় একটা জিনিস। কোরিয়ানরা তখন পাকিস্তান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আসতেন ডেভেলপমেন্ট কী করে করতে হয়েছে শেখার জন্য। আর ওই সময়ে পাকিস্তান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ডক্টর প্রফেসর আনিসুর রহমান কিছুদিন আগে মারা গেলেন, বছর দেড়েক আগে, উনি একটা যুগান্তরকারী পেপার করেছিলেন, সেটার নাম হচ্ছে দি ওয়েলফেয়ার ইকোনমিক্স অফ এইড। সেখানে উনি দেখিয়েছেন আপনি যদি এই যে এইড এইভাবে আনতে থাকেন, এটা প্রচলিত ধারণার একেবারে 180 ডিগ্রি এগেইনস্টে ছিল। যেখানে বলতো যে প্রচলিত ধারণা ছিল এইড সাপ্লিমেন্টস দি ডোমেস্টিক সেভিং, উনি বলেন না, এইড সাবস্টিটিউটস ডোমেস্টিক এফার্ট। কেন? আপনি ইজি মানি পাচ্ছেন। তো এই মানিটা, এইড তো অ্যাকচুয়ালি লোন, এটাকে আমরা এইড বলাটা ঠিক না আমার কাছে মনে হয়, কারণ এটা এইড বলা হয় যেহেতু কিছু কনসেশন এলিমেন্ট থাকে, লং পিরিয়ডে দেওয়া হয়, এই সুদটা একটু কম, সুদের হার কম, এবং এটাও কারণ আছে, কারণ ইউ ক্যানট ডিফল্ট ফর সভারেন লোন। জি জি, সরকার তো কখনো ডিফল্ট, হ্যাঁ, তাহলে সেই জন্য আমরা কি দেয়, এটা কোনো যে দয়া করে দেয় তা না, জি, এটাও ঋণের ব্যবসা। তো সেখানে উনি দেখিয়েছেন, তখন আপনি যখন এই যে পাবেন, তখন আপনি হার্ড ওয়েতে টাকা আপনাদের রেভিনিউ তোলা, ট্যাক্স জিডিপি রেশিও কম হবে, এবং সেটাই হয়েছে বাংলাদেশে, তাই না? এবং আপনার ফরেন ইনভেস্টমেন্টও আসবে না। কেন আসবে না? কারণ আপনি ওইখানে ইনভেস্ট করবেন কেন ফরেনাররা, যখন আপনি লোন দিয়ে টাকাটা পান, গ্যারান্টি রিটার্ন, আপনি কেন এখানে একই পক্ষ, আপনি এখানে ইনভেস্টমেন্ট করা তো আপনার রিস্ক নিতে হচ্ছে, লসের রিস্ক, এখানে কোনো লস নেই, তো এখানে হবে না এগুলি। তবে আপনি ইউ ক্যান কন্টিনিউ টু হ্যাভ হাই কনসামশন অ্যান্ড হাই গ্রোথ ফর এ হোয়াইল, অ্যাজ লং অ্যাজ ইউ কমপ্লাই দি ডোনার্স কন্ডিশন। আচ্ছা, অথবা ডোমেস্টিক্যালি এটার রেসিস্টেন্স না হয়, ডোমেস্টিক পলিটিক্যাল ইকোনমিক রেসিস্টেন্স আসতে পারে। অত কেন বলছি, আপনার 1964-এর হলিস চ্যানারি, ফেমাস ইকোনমিস্ট এবং হু প্লেড এ বিগ রোল ইন পাকিস্তান ডেভেলপমেন্ট পলিসি ইন পিআইড, উনি একটা পেপারে লিখেছেন যে হোয়াট আর দি মেজর অবজেক্টিভস অফ ডোনার্স। ডোনারের মেজর অবজেক্টিভ হচ্ছে, আমি জাস্ট রিড ইট টু ইজ টু প্রডিউস দি কাইন্ড অফ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট অন দি ওয়ার্ল্ড, আমার চোখে একটু ডিস্টার্ব করছে আজকে, অন দি ওয়ার্ল্ড ইন হুইচ দি ডোনার, ইন দিস কেস USA, ক্যান বেস্ট পারসিউ ইটস ওন সোশ্যাল গোলস। তো তারা যে এখানে আসছে, এই ওদের সোশ্যাল গোল যদি আপনি মেনে নেন, তাহলে ওরা টাকা দিতে থাকবে। বাংলাদেশে সেটাই হয়েছে। তো তাহলে আপনি, এবং এখন আমি এখানে আপনাকে আরও স্পেসিফিক এক্সাম্পল দিই, সময় যদি থাকে। জি, একটু সংক্ষেপে স্যার। হ্যাঁ, সংক্ষেপে বলতে চেষ্টা করি, কিন্তু আনফর্চুনেটলি সংক্ষেপ করা ডিফিকাল্ট, এক্সপিরিয়েন্সগুলো বলতে। আমাদের এখানে একটা ডিভিশন, আবার আসবেন, অসুবিধা নেই, একটা ডিভিশন আছে ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে, হচ্ছে ERD। জি, হোয়াট ইজ ERD? হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ERD? ERD যখন এস্টাবলিশ করে তখন সেটা প্ল্যানিংয়ের আন্ডারে ছিল, ওটার নাম ছিল তখন
এক্সটার্নাল রিসোর্স Resource ডিভিশন। division। তখন আমাদের দেশে টাকা ছিল না, টাকা কোথায় পাওয়া যাবে, একটা সার্চ কমিটি করা দরকার, ওরা ঘুরে বেরোতো। অনুদানও লাগতো আমাদের অনেক, আমরা চেষ্টা হ্যাঁ, করতাম। এটা জাস্টিফায়েবল একটা অ্যাটেম্প। কোনো এক সময়ে এটা নাম পরিবর্তন করে করা হলো এক্সটার্নাল ইকোনমিক রিলেশনস ডিভিশন, হুইচ ইজ অলসো রাইট থিং টু ডু। কিন্তু ওদের কাজকর্ম কিন্তু ওই লোন একই। ওই কোথায় এই এখানে একটা আছে ফান্ড সার্চিং কমিটি, এবং ওদের হোল কাজ হচ্ছে প্রত্যেকটা ডিভিশনকে ওরা একটা টার্গেট দিয়ে দিয়েছে মান্থলি, এবং প্রতি মাস পিরিয়ডিক্যালি সে রিভিউ হয়। আপনার সেকশন থেকে আপনার টার্গেট কত % করছেন, নেম অ্যান্ড শেমিং এর মতো, ব্যাংকের মতো, ব্যাংক কর্মকর্তা। হ্যাঁ, তখন আপনার হবে কি, আপনি তখন দেখবেন আরে আমি তো মুখের পিছনে পড়ে গেলাম, নেক্সট মিটিংয়ে আমি কি বলবো। তখন আপনি তাড়াহুড়ো করে যে কোনোভাবে লোন যেটাই যে কন্ডিশনে আসে সেটা সাইন করেন আপনি। তো এই কালচারটা, এবং এটার সাথে ভেস্টেড ইন্টারেস্ট আছে, কারণ ওই অফিসারদের প্রমোশন, ওই অফিসারদের সিমিলারলি। স্যার, এখন তো আমরা মানে দেশের ব্যাংকগুলোর উপরও ঋণ নির্ভরতা, আপনি যদি সেই জায়গাটা আসতেন, মানে শুধু তো বাইরে না। আপনার যদি মেইন আপনার সরকারের রেভিনিউ যদি আপনি আর্ন করতে না পারেন, আপনার ঋণ কত, আপনি কি ডেফিসিট ফাইন্যান্সিং করতে হবে। এবার ডেফিসিট ফাইন্যান্স অপরাধ না, যে কোনো ব্যবসাতে আপনাকে ঋণ নিতে হয়। কাজ হচ্ছে এই ডেফিসিট যেটা আপনি বড় করতেছেন ডোমেস্টিক্যালি অর এক্সটার্নালি, কোথায় ব্যবহার হচ্ছে এবং মানসম্মত হচ্ছে কিনা। যখন আপনি এই প্রজেক্টগুলি ডিজাইন ফল্ট আছে, ফিজিবিলিটি স্টাডি প্রপারলি করা হয় না, কেন করা হয় না, ডোনাররা করে দিচ্ছে আপনাকে। আপনি দেখেন তাদের নিয়োজিত লোকজন। এই যে গ্লিয়ারিং এক্সাম্পল হচ্ছে আমাদের এয়ারপোর্ট টু গাজীপুর হোয়াট এভার রোডের নাম এটা। তো এগুলি আরও অনেক আমি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দিতে পারবো, ফল্ট কোথায় কোথায় আমি নিজে পার্সোনালি আমি আইডেন্টিফাই করেছি। তো এগুলিতে আমরা বন্ধ করতে পারিনি। তো এই যে আপনি যদি প্রোডাক্টিভ খাতে, ইকোনমিক্যালি ফিজিবল খাতে যদি আপনি এগুলি ইনভেস্ট না হয়, হ্যাঁ, তাহলে আপনি doesn't matter from where you take the loan, you won't be able to. এখন গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তী সরকার ছিল, একটা নির্বাচিত নতুন সরকার এসছে, মানে আপনি একটু সাজেস্টিভ কিছু বলবেন কিনা, যে কি মানে মূল একটু অল্পের মধ্যে। এই সাজেস্টিভ হচ্ছে আমি আপনাকে যে কথা বললাম, আমাকে পলিসি ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সেটা পলিটিক্যালি ইজ ভেরি ডিফিকাল্ট। আপনাকে সেই শক্ত হতে পারবেন কিনা আপনি, আনলেস ইউ ডু দ্যাট, আপনি রেভিনিউ রেজ করতে পারবেন না। আপনি পলিসিতে আপনার যেটা, আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিলাম, সো ইউ উইল নট বি এবল টু ডু দ্যাট। আপনার এই পলিটিক্যাল উইল এবং পাওয়ার আপনার কতটুকু থাকবে, সেটা নির্বাচিত সরকার হোক আর অনির্বাচিত সরকার হোক। হ্যাঁ, নির্বাচিত সরকারের তো একটা জোর থাকে, বাট জনগণের, বাট আপনি কি জনগণের কাছে বিহোল্ডেন হচ্ছেন, নাকি আপনি ভেস্টেড ইন্টারেস্টের কাছে বিহোল্ডেন হচ্ছেন, সেটা মুখ্য। আপনি যদি জনবান্ধব হন, তাহলে আপনি ভেস্টেড ইন্টারেস্টের কাছে হবেন না। অ্যাকচুয়ালি রাইজ অ্যান্ড ফল অফ নেশনস বলে একটা বই আছে, ওই আপনার লং টাইম এগো, হ্যাঁ। তো এইখানে দেখানো হয়েছে যে যখন স্মল ভেস্টেড ইন্টারেস্টের কাছে কান্ট্রি হয়ে যায়, তখন এটা ফল করে। হ্যাঁ, সেটা যেন না হয়, সেটা না। এখানে আমাদের আনফর্চুনেট যেটা বললাম, উই হ্যাভ বিন ক্যাপচার্ড বাই এ ভেরি স্মল ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। আর যখন আপনি এটা হবেন না, তার মানে আপনি জনবান্ধব, আপনি গ্রেটার ইন্টারেস্টে নেবেন, যেটা কোরিয়াতে করেছে তারা। কোরিয়া এবং মোস্ট অফ দি ইস্ট এশিয়ান, যেটা আমরা ডেভেলপমেন্টাল স্টেট বলি, দে আর অটোনোমাস স্টেটস। অটোনোমাস বলতে তারা দে আর নট ক্যাপচার্ড বাই ভেস্টেড ইন্টারেস্ট। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক, আপনারা স্যারের বক্তব্য শুনলেন। উনি নীতি গ্রহণের ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্তের ওপর রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সরকারের, নির্বাচিত সরকারের, এ বিষয়ে জোর দিয়েছেন। আমরা খুশি হতাম যদি আলোচনাটা আর একটু লম্বা করা যেত, কিন্তু আমাদের সীমিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরে
আমরা আশা করি স্যারের সঙ্গে আবার দেখা হবে এবং এই অনুষ্ঠানে আমরা হয়তো অন্যান্য বিষয়েও যেগুলো আলোচনায় এলো না সেসব বিষয়ে আলোচনা করতে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ।